রাধারানী মন্দির। তো এই মন্দিরের বিশেষত্ব কি আছে সেটা আমি আপনাদের বলে দিই। একটা গুহার মতো করা রয়েছে নরহমি ধামে ঢোকার মুখে। তো খাবারের মধ্যে রয়েছে এরকম কাতলা। কৃষ্ণ ধর্ম সম্পর্কে মানুষের মধ্যে প্রথম প্রচার করেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সাথে প্রচার করেন প্রেম, শান্তি ও ক্ষমার ধর্ম। নবদ্বীপ নদিয়ার একটি ঐতিহ্যবাহী শহর। এটি সেন রাজবংশের পুরানো রাজধানীও বলা হয়। তাছাড়া এই শহরকে বাংলার অক্সফোর্ডও বলা হয়। মহাপ্রভুর জন্মের পর নবদ্বীপ হিন্দুদের পাশাপাশি বৈষ্ণবদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রী হয়ে ওঠে। নবদ্বীপ নামটি এসেছে নব শব্দ থেকে, যার অর্থ ৯টি, অর্থাৎ ৯টি দ্বীপ মিলে নবদ্বীপ। এই ৯টি দ্বীপ হল কোলদ্বীপ, যার অর্থ পদ্মার পায়ের সেবা করা। দ্বিতীয়ত অন্তর্দ্বীপ, অর্থাৎ সব কিছু সমর্পণ। তৃতীয় হচ্ছে সীমন্ত দ্বীপ, মানে শ্রবণ। চতুর্থ হচ্ছে গোদ্রুম দ্বীপ, যার অর্থ জপ। পঞ্চম হচ্ছে মধ্যদ্বীপ, মানে স্মরণ। ষষ্ঠ হচ্ছে ঋতুদ্বীপ, অর্থাৎ পূজা করা। সপ্তম হচ্ছে জাহ্নবীদ্বীপ, অর্থাৎ প্রার্থনা। অষ্টম হচ্ছে রুদ্রদ্বীপ, মানে বন্ধু হওয়া। নবম হচ্ছে মধ্যাদ্রুম দ্বীপ, যার অর্থ সেবক হওয়া। এই দ্বীপগুলির মধ্যে এখনও দুটি দ্বীপে আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। একটি হলো কোলদ্বীপ, যা এখন নবদ্বীপ ধাম নামে পরিচিত। আরেকটি হলো অন্তর্দ্বীপ, যা শ্রীধাম মায়াপুর নামে পরিচিত। মায়াপুর দর্শনের ভিডিও আগেই দেখিয়েছি, যারা দেখেননি দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। মায়াপুর থেকে 10 টাকা মাথা পিছু দিয়ে লঞ্চ করে এলাম নবদ্বীপ। জয় শ্রীকৃষ্ণ। আমরা এখন লঞ্চে চেপে পড়েছি, যেটা 10 টাকা পার হেড নিচ্ছে, আর নৌকাও আছে যেটা 5 টাকা পার হেড। নৌকার জন্য ঘাট হচ্ছে পাশে ওইটা, ওই নৌকাটা হচ্ছে 5 টাকা করে নিচ্ছে, আর লঞ্চ হচ্ছে 10 টাকা করে। কিছুক্ষণের মধ্যেই লঞ্চ ছেড়ে দেবে নবদ্বীপের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে আমরা কী মন্দির বা কী জায়গা আমরা দর্শন করছি সেগুলো আপনাদের সব কিছু এই ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে তুলে ধরবো। তো আপনারা দেখতে থাকুন। আর ততক্ষণের জন্য আমরা এই মায়াপুরকে বিদায় জানালাম। যদি আমার 2-3 টাইম চলে যায় তাহলে আমি মন্দির আর তো ভাড়া পাবো না সেটাই। এখানে 500 টাকা টোটো বুক করে ঘুরে দেখব নবদ্বীপ। সবার প্রথম গেলাম রাধারানী মন্দির দর্শনের জন্য। নবদ্বীপের অন্যতম জনপ্রিয় মন্দির হলো রাধারানী মন্দির। এটা হচ্ছে নবদ্বীপের একটা অন্যতম জনপ্রিয় মন্দির, সেটা হচ্ছে রাধারানী মন্দির। তো এই মন্দিরের বিশেষত্ব কী আছে সেটা আমি আপনাদের বলে দিই। এই মন্দিরটাকে গুপ্ত মন্দিরও বলা হয়। তার কারণ হচ্ছে একবার রাধারানী শ্রীকৃষ্ণের ওপর ক্ষুব্ধ হয়ে শ্রীকৃষ্ণের থেকে দূরে সরে জঙ্গলে চলে গিয়েছিলেন। অনেক দিন ধরে কৃষ্ণ রাধাকে খুঁজছিলেন এবং তাকে খুঁজে পাচ্ছিলেন না। এক পূর্ণিমার রাতে কৃষ্ণ অবশেষে তাকে খুঁজে পেলেন, তাই একে গুপ্ত মন্দির বলা হয়। তাই প্রতি মাসে পূর্ণিমার রাতে এই শহরে যাওয়ার একটা বিশেষ ঢল রয়েছে। এই স্থানটিকে ঘিরে আরেকটি লোককাহিনী হলো, এই মন্দিরটা নাকি বিশ্বাস করা হয় যে এটা নিজে থেকে আবির্ভাব হয়েছে, মানে কোনো মানুষ কর্তৃক দ্বারা কিন্তু এটা তৈরি করা নয়, অটোমেটিক্যালি এটা মানে আবির্ভূত হয়েছে।
যার ফলেও এটা কিন্তু গুপ্ত মন্দির বলা হয়। মূর্তিটি বেশ কিছু গহনা ও ফুল দিয়ে সজ্জিত। দিনভর শোনা যায় শ্রীকৃষ্ণ ও রাধারানীর ভক্তিমূলক গান। এটি আপনারা দিনে যে কোনো সময়ই গিয়ে দর্শন করতে পারেন। এরপর এলাম দ্বাদশ শিব মন্দির দর্শনের জন্য। এটি নবদ্বীপের অতি প্রাচীন ও বিশিষ্ট মন্দির। এই মন্দিরে যিনি উপাসনা করেছিলেন তিনি হলেন স্বয়ং শিব। এটি এখানে যে দেখতে পাচ্ছেন 12টি শিবের মন্দির, প্রত্যেকটাতে শিবলিঙ্গ রয়েছে, তাই এটাকে বলা হয় দ্বাদশ শিব মন্দির। এই পুরানো মন্দিরটি 1835 সালে গুরুদাস দাস তৈরি করেছিলেন। প্রধান আকর্ষণ হলো এই মন্দিরের একটি বিশেষ স্থাপত্য আটচালা, যার অর্থ ফুলের নকশার ছাদ। 2019 সালে পশ্চিমবঙ্গ সরকার এটিকে হেরিটেজ বিল্ডিং ঘোষণা করে। এখানে প্রচুর সংখ্যক তীর্থযাত্রীদের ভিড় দেখা যায় মহাশিবরাত্রির সময়। এটি দর্শন আপনি যে কোনো সময় করতে পারেন। এখন আমরা এলাম নরহরি ধাম আশ্রমে। একটা গুহার মতো করা রয়েছে নরহরি ধামে ঢোকার মুখে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর সামনে আছে 60 ফুটের নেট প্রায়। নরহরি ধাম আশ্রমে বিশ্বের সর্বোচ্চ মহাপ্রভুর মূর্তি অর্থাৎ 7 ফুট লম্বা মহাপ্রভুর মূর্তি রয়েছে। এখানে একটি জাদুঘরও রয়েছে, যা মহাপ্রভুর জীবন এবং কৃষ্ণের জীবনকে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তাছাড়া পঞ্চতত্ত্ব, 64 মহন্ত, নবদ্বীপের পণ্ডিত, কৃষ্ণের জন্ম, কৃষ্ণের দ্বারা গোবর্ধনা পাহাড় উত্তোলন, কৃষ্ণের চিরন্তন শয্যা, কৃষ্ণের রাসলীলা, অষ্টসখী এবং তাদের জীবনের আরও অনেক বিবরণ এখানে সুন্দরভাবে প্রদর্শিত হয়েছে। তাই নবদ্বীপ এলে এই নরহরি ধাম দেখতে একদম মিস করবেন না। তো নরহরি ধামের দর্শন হয়ে গেল। নরহরি ধামের দর্শন করার বেরোনো পথে এখানে বিক্রি হচ্ছিল প্রসাদ। তো এরকম 50 টাকা আরও 70-30 টাকারও অপশান আছে। তো এরপর আমরা অটোয় উঠে চলে যাচ্ছি পরের দর্শন ক্ষেত্রে। এখন আমরা এলাম নবদ্বীপের শ্রী চৈতন্যের জন্মস্থান দেখতে। এটি নবদ্বীপের উত্তর দিকে অবস্থিত চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। মন্দিরে রয়েছে খড় দিয়ে তৈরি একটি কুঁড়ে ঘর, যেখানে সচিমাতার একটি মূর্তি স্থাপন করা হয়েছে, যেখানে সচিমাতা নিমাইকে অর্থাৎ চৈতন্য মহাপ্রভুকে কোলে ধারণ করেছেন। আর নবরত্ন মন্দিরের মাঝখানে গৌরনিতাই, বাম পাশে জগন্নাথ মিশ্র ও সচিমাতা, ডান পাশে রাধাকৃষ্ণ রয়েছে। তাছাড়া পাশে রয়েছে একটা নিম গাছ। বিশ্বাস করা হয় যে এই নিম গাছের তলায় নাকি শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। এটা হচ্ছে পঞ্চবটী শিব বসে আছে। তো এই যে জায়গাটা দেখছেন এখানে পেছনে অপরূপভাবে সাজানো, মানে একটা মনে হচ্ছে যেন রিয়েল আছে যে পাখি পশু এগুলো যেগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো কিন্তু মনে হচ্ছে সত্যি। তো খুব সুন্দরভাবে সাজানো জিনিসটা আমি একটু কাছ থেকে দেখাই। পোড়ামাতলা, সেই যে বটগাছ মার্কেট,
খুচরা দিয়ে কিনলাম দুটো প্যান্ট, একটাই একটা পিস, মানে 800 কত পড়লো সামথিং। তুমি ভালো কম হলো। আমি ভাবলাম কম হলো। এখন এলাম নবদ্বীপের সবচেয়ে জনপ্রিয় মন্দির পোড়ামাতলা দর্শনের জন্য। মন্দিরটি পোড়ামাতলায় অবস্থিত। দেবী পোড়ামা আসলে মা কালীর দেবতা। সেখানকার কিছু পণ্ডিত মানুষ এটিকে মা সরস্বতীও বলেন। মা পোড়ামা মন্দিরের বাম পাশে রয়েছে ভবতারিণী মাতার মন্দির। মন্দিরের প্রধান দেবতা মা ভবতারিণী অর্থাৎ কালী মাতা। এটি 1825 সালে রাজা গিরিশচন্দ্র প্রতিষ্ঠিত করেছিলেন। এই যে সামনে দেখতে পাচ্ছি একটা পোড়ামাতলার মন্দির, আর বাঁ দিকে রয়েছে ঠিক ভবতারিণী মন্দির, মা কালীর মন্দির, আর ডান দিকে আছে ভবতারিণী মন্দির, সেটা গিয়ে দেখাচ্ছি শিবের মন্দির। আর এই পোড়ামা মন্দিরের ডান পাশে রয়েছে ভবতারণ অর্থাৎ শিব মন্দির। এটিও প্রথমবারের মতো রাজা রাঘব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু 1760 খ্রিস্টাব্দে গঙ্গার ক্ষয় হলে এই মন্দির সহ মূর্তিটি গঙ্গার তলে তলিয়ে যায়। প্রায় 65 বছর পর 1825 সালে রাজা গিরিশচন্দ্র পোড়ামাতলায় শিবের মূর্তি পুনরুদ্ধার করেন। সামনেই দেখা যাচ্ছে বিশাল আকারের সমাজবাড়ি আশ্রম, আর তার উল্টো দিকে রয়েছে সোনার গৌরাঙ্গ। সোনার গৌরাঙ্গ মন্দির নবদ্বীপের একটি বিখ্যাত মন্দির। মন্দিরটি নবদ্বীপের মহান সমাজ সংস্কারক ও সাধক শ্রী চৈতন্য মহাপ্রভুর স্বর্ণ মূর্তির জন্য বিখ্যাত। এখানে বেশিরভাগ জায়গায় ভিডিওগ্রাফি করা বা ক্যামেরায় ছবি তোলা নিষিদ্ধ রয়েছে, তাই বেশিরভাগ জায়গা ক্যামেরাবন্দি করা হয়নি। এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ মন্দির, নবদ্বীপ ঘোরার জন্য, মানে নবদ্বীপের যে 7 থেকে 8টা ঘোরার মন্দির আছে তার মধ্যে এটা একটা অন্যতম। তো এটা অবশ্যই আপনারা আসবেন। এখানে জনপ্রতি 10 টাকা ভেট নিতে হয়। জনপ্রতি 10 টাকা ভেট দিয়ে ওপরে আপনারা গিয়ে আপনারা সোনার গৌরাঙ্গ মন্দির দেখতে পারেন। এখানে ফটো তোলা নিষিদ্ধ, তাই আমরা ফটো তুলতে পারছি না, তাই পেছন থেকে মন্দিরের একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পুরো ব্যাপারটাকে বলে ধরছি। এখন শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই নাম ভগবান গৌর বা ভগবান গদাধরকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি কয়েকশো বছর আগে আচার্য শ্রীল ভক্তি প্রজ্ঞা কেশব গোস্বামী মহারাজ প্রতিষ্ঠিত করেন। এই মন্দিরের মূল উদ্দেশ্য শ্রী চৈতন্যের দর্শন প্রচার করা। এখানে এলে দেখতে পাবেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পাদদেশে শ্রী গৌরাঙ্গের মন্দির, শ্রী রাধা বিনোদ বিহারী এবং শ্রী কোলাদেব বা শ্রী বরাহদেব এবং শ্রীল ভক্তি প্রজ্ঞা কেশব গোস্বামী মহারাজ এবং শ্রীল ভক্তিদানের সমাধি রয়েছে। এটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এরপর এলাম শ্রী কেশবজি গৌড়ীয় মঠ। এই মন্দিরের ভেতরে রয়েছে একটি সুন্দর মিউজিয়াম, যার প্রবেশ মূল্য মাথাপিছু 5 টাকা করে। আপনারা অবশ্যই এই মিউজিয়ামটা একবার দেখে আসবেন, ভীষণই ভালো লাগবে। এখানে প্রদর্শিত রয়েছে রাধাকৃষ্ণের জীবন ও তাদের লীলা কাহিনী। ঘুরতে চলেছি শ্রী চৈতন্য সারস্বত মঠ অর্থাৎ জল মন্দির, আর সামনে রয়েছে গোবিন্দ মন্দির, যেখানে ভেতরে হরিণ দর্শন করা যাবে এরকম লেখা আছে, সেটা গিয়ে দেখি। এরকম 10 টাকায় হরিণদের খাওয়ানোর জন্য গাজরগুলো খরগোশকে দেবা, গাজরগুলো খরগোশকে দেবা, আর কুমড়ো শাক আলু আর আছে ফুলকপি সব দেখো হরিণকে দেবো। হরিণকে শুধু গাজরগুলো হচ্ছে খরগোশকে। গাজর ভালো খায়। আর ময়ূর নেই? মোর মারা গেছে। তুমি এসছো না? হ্যাঁ 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 নবদ্বীপে। হ্যাঁ। সবশেষে এলাম নবদ্বীপের প্রধান আকর্ষণ শ্রী চৈতন্য সারস্বত মঠ। এই মন্দিরটি 1941 সালে ওম বিষ্ণুপদ শ্রীধর দেব গোস্বামী মহারাজ প্রতিষ্ঠিত করেছিলেন। সারা বিশ্বে এর 50টিরও বেশি আন্তর্জাতিক কেন্দ্র রয়েছে। এটি জল মন্দির নামেও পরিচিত। এখানে এলে শ্রীদেব গোস্বামী মহারাজের সমাধি, শ্রী গোবিন্দ দাস গোস্বামী মহারাজ এবং জাদুঘর এবং বিখ্যাত গৌরীকুণ্ড দেখতে পাবেন। এখানে জলে ঘেরা একটি মন্দির রয়েছে এবং সেই জলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রঙিন মাছ, যেটা দেখতে অসাধারণ লাগছিল। তাছাড়া রয়েছে একটা ছোট্ট চিড়িয়াখানা, যেখানে রয়েছে হরিণ এবং খরগোশ। বাইরে থেকে 10 টাকা মূল্যের খাবার কিনে আপনি এদেরকে খাওয়াতেও পারেন। তাছাড়া আগে এখানে ময়ূরও ছিল। এখানে জিজ্ঞেস করে জানতে পারলাম ময়ূর এখন আর নেই, তারা মারা গেছেন।
এই মন্দিরটি সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। এই মন্দিরটিতে গিয়ে বাইরে থেকে খাবার নিয়ে যখন হরিণ এবং খরগোশদের খাওয়াবেন, দেখবেন একটা অসাধারণ অনুভূতি লাগবে। আমরাও সেই খাবার খাইয়েছি, যার ভিডিও এখন আপনারা দেখতে চলেছেন। সবাই যেন ভাগে পায়। বাচ্চাটা খেতে বেশি দাও, ওকে দাও, বাচ্চাটাকে দাও। একদম নিচে নামাও। তুই দে আমাকে দাও, আমি বাচ্চাটাকে তুমি ওই বড় গলাকে দাও, তখন বাচ্চাটাকে দে রে দে, দাও। ওই বাচ্চাটাকে দে। যা এদিকে খা, এদিকে খা। ওদেরকে দাও। সবুজ আলু এরাও তো খায়, গাজর এদেরকে খাওয়া হবে। কালোটা বাদ দিয়ে গেলে এখন দুপুর অনেকটাই হয়ে গেছে, তাই নবদ্বীপ ঘাটের কাছে একটা হোটেলে মধ্যাহ্ন ভোজনটা সেরে নিলাম। তো খাবারের মধ্যে রয়েছে এরকম কাতলা ঝোল, একটা সবজি, এটা বাঁধাকপি সবজি, এটা মিক্স সবজি শাক দিয়ে, আর আলু ভাজা, আর এটা হচ্ছে লেবু, ডাল আসবে। ডাল দিয়ে দিন, ডাল লাগবে না। এটাও ভালো, মাছটা দেখছি। সেরকম মানেন না, ঠিক আছে, খাওয়া যাবে। তো সবজি ভাতটা ভালো আছে। তারপর লাল দই খেয়ে 3 টাকা মাথা পিছু দিয়ে নৌকা করে চলে এলাম কৃষ্ণনগর ঘাট। সেখান থেকে 30 টাকা মাথা পিছু দিয়ে 30 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশন। স্টেশনে বিকেল 4:20 শিয়ালদা লোকাল ধরে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম শিয়ালদা। এই ছিল আমাদের নবদ্বীপের পর্ব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন এক অধ্যায়ে।